This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এবার কি বড় কিছু হতে চলেছে বাংলাদেশে প্রশ্ন করছি, তার কারণ সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে ছাত্রনেতা সার্জিজ এবং হাসনাতের সাক্ষাৎ ঘিরে পারদ চড়েছে বাংলাদেশের রাজনীতিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে ছাত্রনেতা সার্জিজ এবং হাসনাতের সাক্ষাৎ। সেনাপ্রধান ডাকেননি, দুই ছাত্রনেতা কেন গিয়েছিলেন দেখা করতে? প্রশ্ন বোমা বাংলাদেশের গণ অধিকার পরিষদের নূরের প্রশ্ন, এর নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র আছে? তার দাবি, বাংলাদেশে কিছু রাজনৈতিক দল এবং সদ্য গঠিত সংগঠনের বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করছে। দুই ছাত্রনেতা কেন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেখানে কি আলোচনা হয়েছিল তা তদন্ত করে দেশবাসীর সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন নূর। রাজনৈতিক বিতর্কের আবহে সতর্ক করলেন বাংলাদেশের সেনাপ্রধান। নতুন পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান ওয়াকার। নতুন পরিস্থিতি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন ভাষণে যদিও তার ব্যাখ্যা করেননি। স্বভাবতই জল্পনা শুরু হয়েছে ওয়াকার উজ্জামানের কথায়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, এই মুহূর্তে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, যা খবর পাওয়া যাচ্ছে, বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। এটা কি পদ্মা পাড়ে পট বদলের একটা আবহ বলবো, নাকি গৃহযুদ্ধের আবহ বলবো? দেখো, যাবতীয় যা বিতর্ক, সেই বিতর্ক কিন্তু শুরু হয়েছে আওয়ামী লীগকে কেন্দ্র করে। তার কারণ, যে দাবিটা উঠেছে, অর্থাৎ নতুন করে একটি পলিটিক্যাল আউটফিট সামনে এসেছে। যে ছাত্র সংগঠন প্রথমে আগস্ট মাসে বা জুলাই মাসে তারা এই যে আন্দোলন হয়, সেই আন্দোলনের নেতৃত্ব দেয়, তারা এবার নতুন করে একটি পলিটিক্যাল আউটফিট তারা তৈরি করেছে। আর ভেতর থেকে যে খবর আসছে যে এই পলিটিক্যাল আউটফিটে পুরোপুরিভাবে মদত রয়েছে ইউনূসের। মূলত তিনি নেপথ্যে থেকে তিনি দেশের শাসনভার পাকাপাকিভাবে তিনি করায়ত্ত করতে চাইছেন। আর ঠিক এই জায়গাটাতেই প্রমাদ গুনছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। এবং এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে, যে মূল দাবি উঠছে যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সম্পূর্ণভাবে তাদেরকে ব্যান করে দিতে হবে, তাদেরকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যাবে না। অপরদিক থেকে বিএনপির বক্তব্য যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে রেখে আওয়ামী লীগ যদি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে তাদের কোথাও কোনো অসুবিধা নেই। আর এই অচলাবস্থার মধ্যেই কোথাও নতুন একটি পলিটিক্যাল পার্টি তাদের জন্ম হয়েছে এবং সরাসরিভাবে যে অভিযোগ উঠে আসছে যে মোহাম্মদ ইউনূস তিনি নিজে এই পলিটিক্যাল পার্টির যাবতীয় অধিকার তিনি করায়ত্ত করতে চলেছেন। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই ওয়াকার উজ্জামান, অর্থাৎ যিনি সেনা প্রধান, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে ধীরে ধীরে যে অ্যাক্টিভিটি, তাতে মনে হচ্ছে যে কোথাও একটি সেনা অভ্যুত্থানের সম্ভাবনা রয়েছে। আর এই অভিযোগ কিন্তু কোথাও সম্ভাবনার জায়গায় নেই, সরাসরিভাবে এই ছাত্র সংগঠনের তরফ থেকে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যে পরোক্ষ নিয়ন্ত্রণে চলা পলিটিক্যাল পার্টি, সেই ছাত্র সংগঠনের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। তারা দাবি করছেন যে তারা এই সেনাপ্রধানের সঙ্গে তার বাসভবনে দেখা করেন এবং তাদেরকে সেখানে ধমক দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে নির্বাচনী প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে যেন তারা বেশি কথা না বলেন। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে সঙ্গে থাকো, আমি এই বিষয়ে আরো কয়েকটা বিষয় জানবো, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি। অনিকবাবু, আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে যা বিষয় সামনে আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে, ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? দেখুন, বাংলাদেশ কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে ক্রমশ এগোচ্ছে। একদিকে যেমন জনগণের একাংশ সেনা শাসন চাইছে, সেনা প্রধানরা আবার মিলিত হয়ে, তিনটে উইং এরই প্রধান, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা আবার মিলিত হয়ে বলছেন যে ছাত্রদের যে গোষ্ঠী তারা অপরিপক্ক মানসিকতার। এবং এখনো আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু ছাত্র নেতা, কিছু ব্লগার, তারা কিন্তু এখনো সেনার প্রতি বিষোদ্গার করে চলেছেন। এরকম অবস্থায় সেনা এই বিষয়টা কতটা মেনে নেবে? অর্থাৎ সেনাকে যে কন্টিনিউয়াসলি অ্যাটাক করা হচ্ছে, সেনাকে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন ছাত্র নেতা এবং বিভিন্ন ব্লগার যাদের প্রভাব আছে ছাত্র নেতাদের ওপরে, সেনাকে আক্রমণ করে চলেছেন।
এইটা সেনা কতটা মেনে নেবে সেটা কিন্তু দেখার বিষয়। কেননা বাংলাদেশে এই জিনিসটা আগে দেখা যায়নি, সেনা শাসন দেখা গেছে, কিন্তু সেনাকে এরকম নজিরবিহীন আক্রমণ সেটা কিন্তু আগে দেখা যায়নি। সেটা সেনারা কতটা মেনে নেবে, এবং নতুন নতুন নানান ইন্টারেস্ট বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এমনকি তদারকি সরকারের প্রধানেরও কিছু কিছু ইন্টারেস্ট আছে, তিনিও রাজনৈতিক দলকে পরোক্ষে মদত দিচ্ছেন। ফলে সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি একেবারে টালমাটাল, এবং বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। পরিস্থিতি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে তাতে মনে হয় যে হয় সেনা শাসন নয় এক গৃহযুদ্ধ বাংলাদেশকে দেখতে হতে পারে ভবিষ্যতে। অনেক ধন্যবাদ অনেক বাবু। কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার কাছ থেকে আমি বিষয়টা জানতে যাবো। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যেভাবে যা যা বিষয় স্ফুলিঙ্গের মতো উঠে আসছে, বারবার সেনাদের আক্রমণ, নেপথ্যে ইউনূসের অন্যরকম ভূমিকা, কি মনে হচ্ছে, আপনি কি ভবিতব্য দেখছেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে? দেখুন, ইন্টারনাল যে বাংলাদেশের অবস্থা আমরা তো প্রত্যেকে জানি, আমরা নজর রাখছি। এবং কালকের আগে মানে গত পরশু রাত্রির বেলা আপনারা সবাই প্রায় দেখেছেন এবং জানেন, রাত 12:30টার সময় ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাধ্যক্ষ 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার এদের নেতৃত্বে একটা বৈঠক করে, এবং এই বৈঠকটা রাত প্রায় 1:30-2 অবধি চলে বলে আমরা জানি। আর এই খবরটা 100% কারেক্ট। এবং পরের দিন 10:30 আপনি যেটা বললেন যে সমস্ত সেনা অধিকারী বাংলাদেশে তাদের নিয়ে একটা কনফারেন্স হয় এবং সবাইকে কমব্যাট ইউনিফর্মে আসতে বলে, এবং উনি বিশেষত একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, যদি বাংলাদেশে যা সিচুয়েশন এটার অবনতি হয় অথবা অন্যদিকে ঘোরে, তখন আর কোনো উপায় থাকবে না, সেনাকে এর কন্ট্রোল নিতে হবে। এই জিনিসটা উনি ক্লিয়ার করে দিয়েছেন। এবং তার পরপরই জামাতের আসাদুদ্দিন ফোয়াদ বলে যিনি আছেন, তিনি বলেছেন, আমরা একটা জায়গায় লেকচার দিয়েছেন ঢাকায়, যে আমরা দরকার হলে জামাতের লোকরা বলছে যে আমরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো, কিন্তু ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলছে সেই কথা ভিত্তিতে যদি সেনা নামে রাস্তায়, তাহলে কিন্তু আমাদের অ্যাকশন নিতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন, এই 2-3 দিন আগে জামাত, হিজবুত তাহির, এই 3-4টে যারা জঙ্গি সংগঠন আছে, জামাত যদিও জঙ্গি সংগঠন না, তাদের পেছনে একটা জঙ্গি সংগঠন কাজ করে। এবং আল কায়দা, যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা বাংলাদেশে খুব বেশি অ্যাক্টিভ, তাদের কিন্তু পাকিস্তান ISI থেকে অনেক রিসোর্সেস এবং সাপোর্ট দেওয়া হচ্ছে। পাকিস্তান নিজেরা জর্জরিত, বাংলাদেশকে একটা নতুন লঞ্চ প্যাড পেয়েছে ভারত বিদ্বেষী এবং ভারতকে আঘাত আনার জন্য, যেটা একমাত্র আমি দেখছি সেন্ট্রিক পয়েন্ট, যার জন্য তক্তা পলট 5ই অগস্ট। বুঝতে পেরেছি। ধন্যবাদ কর্নেল চৌধুরী। আমরা রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম এবং কর্নেল চৌধুরীর সঙ্গে এইমাত্র কথা বলছিলাম। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, অশান্ত বাংলাদেশ, তাহলে কি গৃহযুদ্ধের পথে বাংলাদেশ? কোন দিকে পরিস্থিতি জল গড়াচ্ছে? জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আরও একবার আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, বারবার সেনার দিকে যেভাবে আক্রমণ ধেয়ে আসছে, বিশেষজ্ঞরা মনে করছেন, এইমাত্র আমি কথা বলছিলাম, তারা বলছেন যে গৃহযুদ্ধ ধেয়ে আসছে। তাহলে এই মুহূর্তে প্রতিকার নাকি নতুন কোনো প্রেক্ষাপট, রদবদল, পালাবদল? দেখো, একটা ভারত বিরোধী সেন্টিমেন্টকে সামনে রেখে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনটা একটা সময় শুরু হয়েছিল। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটা মূলত ছিল হচ্ছে যে তিনি দেশের শাসনভার চালাতে পারছিলেন না, সামাজিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে একটা চরম অচলাবস্থা, দুর্নীতি, সমস্ত কিছু তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে যে তদারকি সরকার চলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই তদারকি সরকার কোনো সুরাহার রাস্তা দেখাতে পারেনি, বরং এই অসন্তোষ, এই ক্ষোভ, দারিদ্র্য, বেকারত্ব তা আরও চরম পর্যায়ে পৌঁছেছে। আর ঠিক এই জায়গাটাকে, এই অচলাবস্থার বাতাবরণকেই কাজে লাগাচ্ছে মূলত বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী শক্তিগুলি। আর এই জায়গায় দাঁড়িয়ে এবার সেনাবাহিনী তারা পদক্ষেপ করবে কিনা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু দুটি ক্ষেত্র এক্ষেত্রে সামনে রয়েছে। এক, দেশের এই অচলাবস্থা কাটাতে যদি সেনাবাহিনী তারা
তারা পদক্ষেপ করে তাহলে অবশ্যই বাংলাদেশের একটি বড় অংশের মানুষের সমর্থন এই সেনাবাহিনী পাবে। এবং যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঘাত হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আঘাত হচ্ছে বাংলাদেশের মাটিতে, রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আঘাত হয়েছে, সরকারের অস্তিত্ব তো কোনোভাবেই স্বীকার করা হয়নি, সংবিধান বদলে ডাক দেওয়া হয়েছে, এবার সরাসরিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে। এই যে প্রতিষ্ঠান বিরোধিতা, অর্থাৎ একটা সাংবিধানিক পরিকাঠামোর যে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে যে আক্রমণ, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। কিন্তু যদি কোথাও সেনাবাহিনী চেষ্টা করে যে আবারও তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতার মসনদে বসাবেন, সেটা বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করবে, নয়াদিল্লির ভূমিকা সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা প্রশ্ন যথেষ্ট হাইপোথেটিক্যাল হলেও কোনো ইতিবাচক দিক কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ যে কথা তুমি বলছো, অর্থাৎ যে বক্তব্য সামনে রেখে আমরা এই আলোচনা শুরু করেছি যে কোথাও কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে, প্রত্যেকটা ইঙ্গিত কিন্তু সেই বক্তব্যটাকেই আরো নতুন করে প্রতিষ্ঠা করছে, কারণ গঠনমূলক পথে কোনো দিকে এগোচ্ছে না। যদি গঠনমূলক পথে কোনো দিকে এগোচ্ছে না, যে কারণে গৃহযুদ্ধের দিকে পরিস্থিতি এগোচ্ছে কিনা সেই সম্ভাবনা প্রকট হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। তারা আন্দোলনের পরিচিত মুখ, তাদের নেতৃত্বে তাদের ডাকে সকল মানুষ সাড়া দিয়েছিল, সমর্থন করেছিল। তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে, এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি, ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন, সেনা প্রধান তাদেরকে ডাকে নাই। তো এই ঘটনাটা আমি অনুরোধ করব, এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন, তারা তো রাজনীতি করবেন, জাতিকে নেতৃত্ব দিতে চান, কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে, কারণ নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে।